শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে। আমি মোটামুটি আছি। তো দেখছো মানে পুরো রেডি হয়ে গেছি। এখন বাজে 7টা, সব বাসি কাজ সেরেছি। মানু বলল, আমি ভেবেছি রান্না করে ধুয়ে যাব, তো মানু বলছে না আমার রান্না করতে হবে না, এত সকালবেলা ভোর 5টা রান্না খাওয়া যায় না, ঠান্ডা হয়ে যায়। ঠিকই বলেছে। বলেছে আমি তো ভাত, আমি একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখলে বুঝতে পারবে, সব গুছিয়ে ধুয়ে গেছি। হাঁড়ি টাড়ি মাজা, কালকে রাত্রে তো দেখলে বাসন টাসন সব মেজে রেখেছি, তারপরেও আরও বাসন টাসন এই মানে গ্যাস ট্যাস মুছে এখনও দাদু ওঠেনি। তো আমার মায়ের অবস্থা খুবই খারাপ। তোমাদের এখন কিছুই বললাম না, কারণ কালকে যে সারাদিন ভিডিও করেছি, কালকে ভিডিওর মধ্যেও সারাদিন মাকে নিয়েই ফোন হয়েছে, ডাক্তারের কাছে পাঠানো, পুরো গায়ে জল জমে গেছে। তো এখন হসপিটালে ভর্তি করতে হবে। ওই দিক দিয়ে ওরা কি আসবে দেখা যাক, ভিডিওতে তো তোমরা দেখতেই পারবে। তো মানুষ দাদু বলছিল রান্নাবান্না করে থুয়ে পরে যাবি, মেয়ে বকা দিয়েছে যে আমার দিদার শরীর খারাপ, মা রান্নাবান্না করে থুয়ে যাবে, আমি যা পারবো তাই করব। তো মানুকে প্রথমে বৌদি রাত্রিবেলা বললো যে তুমি মেয়েকে নিয়ে এখানে চলে আসো, কারণ দাদারও তো মেয়ে আছে ছোট, 5 বছর বয়স, ওরও তো ঠান্ডার রোগ জানো তোমরা। তো আমি বলছি না, আমি মেয়েকে বের করবো না ঘর থেকে, আমি ঠিক যেভাবে কষ্ট করে সামাল দিতে পারবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। কালকে সারাটা দিন ওই যে দেখেছো কাজ করেছি, শুধু ওই মার ফোন, মানে মা কেমন আছে, কি করা বৃত্তান্ত, আমি হচ্ছে পুরো ডাক্তারের কাছে যাওয়া টাওয়া সব কিছুর ব্যাপারেই মানে দাদার আমিই করেছি। তো থাকে ওইসব। তো চলো সকালবেলায় আর ওইসব যে মানে কোন দিক দিয়ে যে যাবো, আমাদের এই হাসপুর মানে এই লাইনটা এত খারাপ না, এখন দেখি না মানে হরিঙ্গাটা নগরুকরা জাগলি দিয়ে যাব না নিমতলা দিয়ে গেলে আবার চাকদা দিয়ে গেলে ট্রেনে উঠতে হবে। তো আমার ট্রেন লাইনটা অতটা ভাল লাগে না। তো হাসপুর অব্দি যাই, দেখি নগরুকরার অটো যদি পাই তো পুরো ইয়ে করে প্রণাম করে দুগ্গা দুগ্গা করে, মানু ঘুমাচ্ছে, ওকে আয়রন ওষুধ টষুধ দিয়ে দিয়েছি। এই যে আমি বেরিয়ে গেলাম, দেখো দোকানে দাঁড়িয়ে আছি, এখনও বাবা কিন্তু ওঠেনি, বললাম না 7টা বাজে। তো ভাবছি কোন অটোতে যাব, নিমতলা দিয়ে যাব না হাসপুর যাব, নগরুকরা হরিঙ্গাটা জাগুলি হয়ে যাব। তো যাই হোক, আমি একদম ভালোই কপাল ভালো ছিল, নগরুকরার অটো পেয়ে গেছি। তো আমি নগরুকরায় এসে দাঁড়িয়েছি, আমার ননদ জামাইয়েরই অটো ছিল। তো যাই হোক, এসে আমি জিজ্ঞেস করলাম সুব্রতকে যে এখানে রানাঘাটে যাওয়ার বাস আছে, সুব্রতও ঠিক মতন জানে না। তো যাই হোক, আমি জাগুলির ওই মাথায় নামিয়ে দিয়েছে, আর এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি বললো, ওই মানে ওই একটা বাসওয়ালাকে জিজ্ঞাসা করলাম, আর জানি আমি, কারণ অস্মিকার বেলায় যখন গেছি, দেখো চুলের কি অবস্থা। অস্মিকার লাস্ট আমি রানাঘাটে গেছি, হ্যাঁ অস্মিকাদের বাড়িতে টাকা দিতে যখন গেছিলাম জানুয়ারি মাসে, আগের বছর জানুয়ারিতে, আর এইবার ডিসেম্বরে আবার রানাঘাটে যাচ্ছি। তো মানুর বাপি ছিল সেই সময়। তো হাঁটতে হাঁটতে দেখো মানে ওভারব্রিজের উপর দিয়ে মানে বাস আসে, তো ওখান থেকে বললো যে ওই গিয়ে ওই লাশ মাথায় দাঁড়াও, হেঁটে হেঁটে চলে যাও। তো এই যে বিশাল ঠান্ডা, জাগুলিতে আসার পরেই এখানে বেশি ঠান্ডাটা লাগছে। এইদিকে তো দেখো পুরো ফাঁকা মাঠ না, আর এই যে মানে এই ওভারব্রিজের উপর দিয়ে গিয়ে ওই লাশ মাথায় দাঁড়াতে হবে। তো ওখানে দাঁড়ায় হাঁটছি আর হাঁটছি কখন থেকে। তো হেঁটে এতটা যেতে হয় ওই জাগুলির মানে ব্রিজের উপর দিয়ে বাস যায়। তো আসার সময়ও জানো না আমার কি বিপদ হয়েছে, তোমাদের সাথে বলবো। তো ব্রিজের উপরে না দাঁড়ায় না, মানে এইখান থেকে তো উঠবো, কিন্তু আসার মুহূর্তে মানে কোথায় যে নামাবে সেটা কিন্তু মানে বুঝতে পারি না কোথায় নামাবে। যাই হোক, সেই 1 বছর আগে কিন্তু আমি অস্মিকাদের বাড়িতে গেছি, যেটা তোমাদের সামনে ভয়েসে বললাম। আর এই 1 বছর পরে আমি আবার রানাঘাটে যাচ্ছি। আমি এত ঘুরন্তির জন্যেই কিন্তু বাবার বাড়ি যেতে চায় না। সেই লকডাউনে আমাদের এখান দিয়ে মানে আমাদের বাড়ির সামনে দিয়ে বাস যেত, ঠাকুরনগর থেকে ছাড়তো একদম পুরো রানাঘাট অবধি যেত, আর একটা বাস ঠাকুরনগর থেকে ছাড়তো নবদ্বীপ ঘাটের ওখানে বাস যেত। লকডাউনে যে বন্ধ হয়েছে, সব জায়গায় সব বাসগুলো চলছে, কিন্তু আমাদের এই বাসগুলো বন্ধ করে এখনও চলে না। তো যাই হোক, ওখান থেকে আমি এক্সপ্রেস ধরে রানাঘাটে এসি, রানাঘাট থেকে আবার টোটো করে আমি পৌঁছে গেছি। তো মানুর বাপিকে ফোন করে বললাম যে মায়ের হিমোগ্লোবিন 4 পয়েন্ট হয়ে গেছে। তো মানুর বাপি কালকে মানে উনার তাল মতন ছিল না, আমিও বলিনি, মন মেজাজ খারাপ ছিল, দাদা সব রিপোর্ট পাঠিয়েছে, রিপোর্ট আমার দেখা হয়ে গেছে। তো মানুর বাপিও বলছে যে হিমোগ্লোবিন 4 পয়েন্ট হয়ে গেছে, কি করে মা মানে এখনও ঠিক আছে। তো এই যে রানাঘাট হসপিটালে পৌঁছে গেছি। এখানে 6 মাস বাবার বাড়িতে লকডাউনের সময় ছিলাম।
তো এখানে রানাঘাট হসপিটালের আমি সব চিনি। আর মানুকে 6 মাস এই হসপিটালে রক্ত দিয়েছি। আমার পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, কলকাতায় যেতে পারিনি। তো বন্ধুরা, এই যে হসপিটালে তো পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি অনেকক্ষণই। ওদের তো কাছে বাড়ি, ওরা বলে না লেট করে কাছের লোক। আমি জানি আমার এত দূর থেকে আসতে অনেক টাইম লাগবে, তো এই কারণেই আমি আগে আগে বেরিয়েছিলাম। তো আমি চলে এসেছি, ওরা আসছে, ওদের মনে করে 30 মিনিটের মধ্যে ওরা ঢুকে যাবে, মানে চলে আসবে, মানে আসতে 30 মিনিট 35 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে হসপিটালে রানাঘাটে আসতে। তো ওরা আসছে। আর আমি মানুকে ফোন করলাম, 10টা বাজে এখন। দাদা বললো তাড়াতাড়ি পাঠায়নি, একেতে তো মার হিমোগ্লোবিনটা 4 পয়েন্ট হয়ে গেছে। তো বললো স্নান টান করে মা আসবে, তো দেখছি আসছে নাকি টোটোতে। তো যাই হোক, মানুকে ফোন করলাম, রানী আছে, চিন্তা নেই, ওরা রান্নাবান্না করেছে, 10টা বাজে ওরা ঢুকে যাবে। দাদা বললো আউটডোর করতে হবে, তো 10টায় আউটডোর খোলে বলেই মনে হয়তো ওরা লেটে বেরিয়েছে। তো যাই হোক, আমি একটু দাঁড়াই, এখানে দাঁড়িয়ে আছি বাইরে। আর এই হসপিটালে তো লকডাউনে তো প্রচুর এসছি মানুকে নিয়ে, সবটাই পরে তোমাদের বলবো। সামনের গেটে ছিলাম, ওরা পিছন গেট দিয়ে আসছে। তো কাজল আমাকে বলছে দিদি আমি পিছন গেট দিয়ে ঢুকে গেছি, আমি ইমার্জেন্সির সামনে আছি। তো ওই যে মাকে নামাচ্ছে তনুদা, একবারে ব্যাগটা গুছিয়ে নিয়ে এসছে। দেখো পুরো, মানে তোমাদেরকে তো আমি ভিডিওতে দেখাতেই পারলাম না, পুরো শরীর একদম ফুলে গেছে। মা সিঁড়ি দিয়ে উপরে উঠতেই পারছে না, কারণ হিমোগ্লোবিন 3-4 হয়ে গেলে আমি তো জানি যে কেমন অবস্থা হয়, বুকের মধ্যে ধরপড় করে। মা সিঁড়ি দিয়ে উঠতে পারছে না। যাই হোক, দোতলায় উঠে গেলাম। ঠিক মানুকে আগে যেখানে রক্ত দিত, তো সেখানেই আমি জানি, কারণ আমি লকডাউনের পরে এই আসলাম, এর মধ্যে আর আসিনি। বাবার সময় আমি আসতে পারিনি, ও তারপরে হ্যাঁ আর আসতে পারিনি। তো এখানে আমি এসে দেখি এখানে বাচ্চাদের ওয়ার্ড করে দিয়েছে। আগে এখানেই মানুকে বড়দের মধ্যেই রক্ত দিত। দেখতেই পাচ্ছ হসপিটালের কি পরিস্থিতি। তো ওখান থেকে বলে দিল নতুন বিল্ডিংয়ে চলে যাবে। নতুন বিল্ডিংটা মনে হয় ইদানিং হয়েছে। বৌদি বললো বাবাকে নিয়ে যখন 1-1.5 বছর আগে এসেছিলো, মানে মানুর বিএমটির আগে, তখনও নতুন বিল্ডিং দেখেনি। তো যাই হোক, নতুন বিল্ডিং কোথায় হয়েছে শুনতে শুনতে সবার কাছে গেলাম, না একটা সিকিউরিটি না একটা কিছু আছে। তো মা তো হাঁটতেই পারছে না, কাজল আগে আগে ব্যাগ নিয়ে যাচ্ছে। এখানে এসে প্রায় 11:30টার সময় ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমি আর কাজল মিলে বেড টেডগুলো পেতে আর কি মাকে বসালাম। এখন দুইজনকে তো থাকতে দেবে না। কাজল, আমরা প্রায় 12টা বাজতে গেছে, কিছু তো খাইনি। আমি সেই বাড়িতে লিকার চা খেয়ে গেছি। কাজল আবার নিচে গিয়ে চা নিয়ে এসে মার ভর্তি হয়ে যাওয়ার পরে। তো 3জন আমরা চা আর সুগার ফ্রি বিস্কুট এনেছিল, তো ওই খেয়েছি, আর কিছু খাইনি। তো কাজল 11টা থেকে 12টা অবধি লোক থাকতে দেয়, কাজলকে বাইরে বের করে দিয়েছে, আর আমি মায়ের সাথে ছিলাম। তো মার পাগুলো এত ফুলেছে, এত মানে টুসটুসে হয়েছে, মানে পুরো তলপেটে বুকে পুরো জল জমে গেছে। এই যে মার আমি বসে আছি, তারপরে মায়ের আর কি চ্যানেল করবে, আর আমি যাব রক্ত আনতে। তো চ্যানেল করার পরে আমি কাজলকে ফোন করলাম যে কাজল তুই এখানে আয়, আমি নার্সদের কাছ থেকে কাগজপত্র নিয়ে আমি ইয়েতে যাব আর কি, রক্ত আনতে যাব। তো মায়ের কাছে কাজল রয়েছে, বাথরুমে গেলে। আর মার আর কি ওই ব্লাড আনতে আমি যাচ্ছি, কারণ মানুকে তো এখানে আমি 6 মাস রক্ত দিয়েছি। তখন লকডাউনে মানুর 1 মাসে 4টে করে রক্ত লাগতো। তো ব্লাড ব্যাংক কাজল তো অতটা চেনে টেনে না, আমি যেহেতু এগুলো অভ্যস্ত, আমি রক্ত আনতে যাচ্ছি। তো মায়ের এই যে এই স্লিপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মার যে ভেলুরে ট্রিটমেন্ট হয়েছিল, মার কি পজিটিভ আমি সেটা শিওর হওয়ার জন্য ওটা নিয়ে যাচ্ছি, কারণ ওরা যদি বিশ্বাস না করে। তো ব্লাড ব্যাংকে এসে এখানে আমি দাঁড়িয়ে আছি, ওদেরকে নক করলাম, তো ওরা আসছে। তো যদি ডোনার লাগে তো আমি দেবো, কিন্তু দাদা আমাকে বলছে না তুই দিবি না, তোর একেতেই হিমোগ্লোবিন 8 পয়েন্ট, তুই দিবি না। আমি বলছি দেখি ডোনার লাগে কি না লাগে, কারণ আমরা যখন নিচে ভর্তি হই তখন আগেই বলেছে যে ডোনার কিন্তু লাগবে। আমি বললাম আমাদের ডোনার রেডি আছে, কারণ দাদা রানাঘাটে মিটিংয়ে আছে, দাদার যে কোনো বন্ধু চলে আসবে, না হলে তো আমি আছি, কারণ আমি মানুষকে 14 বছর ধরে রক্ত দিয়েছি। দাদা বলছে না তুই দিবি না, কারণ মেয়েদের এমনি হিমোগ্লোবিন কম থাকে, তারপরে তুই থ্যালাসেমিয়া কেরিয়ার, তুই কিন্তু দিবি না, আর তোর হিমোগ্লোবিন 8 পয়েন্ট। দাদা আমাকে শাসাচ্ছে আর কি, তুই দিবি না। তো আমি না বুঝতে পারছি না 2 তলায় না 3 তলায়, যাই হোক। তো আমি আর কি কোন দিকে যাব, নতুন বিল্ডিংয়ের দিকে অতটা মানে বুঝতে পারছি না। তো আমি আসার পরে কাজল আমার ফোনটা নিয়ে চলে গেল, আর কাজলের ফোনটা আমার কাছে ছিল। আর একবার চা আনতে গেল। তো কাজল, আমি পুরো 1টার সময় ব্লাড জমা দিয়েছি, তারপরে কি খাবো, এখনও 1টা বেজে গেছে, আমরা কিছু খাইনি। আর মা তো বাড়ির থেকে ভাত খেয়ে এসছে, মার আবার আজকে সোমবার নিরামিষ। তো কাজল চা আনতে গেল, আমি বললাম মা যেটা খায় সেটাই নিয়ে আয়। তো ও আমার ফোনটা নিয়ে চলে গেছে।
আমাদের কোনো ব্যাপার নেই ফোনের ভিতরে যে ননদের ফোন বৌদি, বৌদির ফোন ননদ, আমাদের ফোনের ওইসব কোনো ব্যাপার নেই, একটা ফোন হলেই হলো। আগে না এই রানাঘাটে আমি লকডাউনের কথা বলছি, ভিতরে মানে ক্যান্টিন ছিল বা চাটা নেওয়া যেত, এখন দেখি এগুলো কিচ্ছু নেই, সব বাইরের থেকে কিনে আনতে হয়। তো মায়ের জন্যে পেয়ারা নিল একটা, মা বললো মা তুমি কি খাবে, কাজলই জিজ্ঞেস করলো পেয়ারা খাবা, বললো পেয়ারা আনো, তাহলে একটা পাকা পেয়ারা নিল মায়ের জন্যে, আর আমাদের জন্যে চিড়ে ভাজা আর মুড়ি, মুড়ি ভাজা আর হচ্ছে চা নিল। দাদা কিন্তু বারবার বলছে তোরা দুইজন বাইরে থেকে খেয়ে আয়, মাও বলেছে খেয়ে আয়, কিন্তু দেখো মায়ের এত শরীর খারাপ, আমি ভিতরে ছিলাম, বোঝোই তো মেয়ের কাছে অনেক দিন পরে থাকলে যেটা কান্নাকাটি করে অনেক রকম ব্যাপার বা অনেক রকম পরিস্থিতিতে। তারপরে মানে ওনার যে কিডনি, এরকম দুটো কিডনি যে আমরা অনেক আগের থেকেই জানি, কিন্তু কিছু করার নেই, আমার পরিস্থিতিও তোমরা জানো, মেয়েকে নিয়ে আমি ভেলুরে পড়ে থাকি, তো আমি কিভাবে কি করব বলো। তো মা সেটা নিয়েই কান্নাকাটি করছিল, মাকে বোঝাচ্ছিলাম, সেই মুহূর্তগুলো হয়তো আমি শেয়ার করিনি তোমাদের সাথে বা ভিডিও করে ক্যামেরাও করিনি, কারণ সেগুলো ক্যামেরা করার মতন ছিল না, মা খুবই কান্নাকাটি করছিল। তো যাই হোক সেই সব পরে দেখা যাবে। তো কাজল এখান থেকে চা নিল আর খাবার দাবার নিল, মানে শুকনো খাবার আর কি। তো প্রায় 2-2:30 বেজে গেছে, আমি একটু চা খেয়ে আবার বলেছে ব্লাড আনতে 3টের সময় যেতে হবে, একটাই জমা দিয়েছি, 3টের সময় যাব, 2 ঘন্টা পরে মানে ব্লাড নিয়ে যেতে বলেছে। তো কাজল তো অতটা ভালো জানোই তো, সেরকম একটা মানে ভালো ক্যামেরা করতে পারে না, যেটুকু করেছে তোমাদের সাথে রানাঘাটের বাইরেটাও তোমাদের দেখালাম। আমাদের বাবার বাড়ির থেকে খুবই কাছে, এইদিকেই তো আমার বাবার বাড়িটা। তো এই যে দুটো, একটা চিড়ে ভাজা একটা মুড়ি ভাজা নিল, নিয়ে ও ভিতরে গেছে চাটা খেয়েই, মানে আমি ওয়েট করছি, প্রায় 2:30 বেজে গেছে। আমি বললাম মা তুমি কটা ভাত খাও, তোমাকে তো 3টে 3:30 সময় ব্লাড চালু করবে। মা বলছে আমি খাবো না, আমার পেট ফুলে ফুলে উঠছে, দম নিতে কষ্ট হচ্ছে, মা এরকম বলছে। তো যাই হোক আমিও আর জোর করিনি, যেহেতু সকালবেলা একগাল খেয়ে এসেছে, আমি একটু চাটা খেয়েই এখনই যাব আনতে। চা চিড়ে ভাজা মুড়ি খেয়ে মাকেও খাওয়ালাম, দেখো পুরো হাত মাতগুলো কেমন ফুলেছে, পুরো মানে জল জমে গেছে। আর এখন আমি যাচ্ছি ব্লাড আনতে, আবার ব্লাড ব্যাংকে। মা কাজলের মানে কাজলকে বললাম যে তুই মায়ের কাছে বস, তোর আর বাইরে যেতে হবে না, আমি তো বাইরে যাচ্ছি, একজনকে থাকতে দেবে, আবার 4টেই গেট খুলবে, আবার 1 ঘন্টা থাকতে দেবে 5টা অবধি, কিন্তু 5টা না 6টা অবধি, যাই হোক অতটা ইয়ে নেই। তো আমি লিফট ব্যবহার করিনি, সিঁড়ি ব্যবহার করেছি, অনেকটা দূর ব্লাড ব্যাংক ওই নতুন বিল্ডিংয়েতে। তো এখানে এসে আমি ওদেরকে আবার নক করলাম, নক করার পর এখানে দাঁড়িয়ে আছি। তো আমার কাছে যাই হোক আজকে ডোনার লাগেনি, বললো কালকে ডোনার লাগবে, কারণ আমার মায়ের হিমোগ্লোবিন 4 পয়েন্ট, তো 2টো রক্ত দিতে হবে। তো আজকে আমাকে রক্ত পেয়ে গেছি, এই যে রক্ত নিয়ে আমি যাচ্ছি। প্রায় 3:10 বেজে গেছে, কারণ ওইদিকে মানুকে মিনিটে মিনিটে ফোন করছি, মেয়েটা আমার কি করছে, ওইদিকেও একটা চিন্তা, এইদিকে মা কি করব, কাজল আর আমার উপরেই দায়িত্ব। কিন্তু দাদা রানাঘাটে আছে, দাদা বলেছে যে কিছু যদি হয় আমাকে ইমার্জেন্সি ফোন করবি, আমি দাদা লোক পাঠিয়েছে, তার মধ্যে তারা মানে হসপিটালেই এখানে কাজ করে, তো তারা এসে মাকে দেখে গেছে। তো আবার দাদাকে ফোন করলো যে আমরা গিয়েছিলাম, আর দাদা বললো মানে এমার্জেন্সি যদি কিছু হয় তারপরে তো আমি আছি। দাদার দিকটাও দেখতে হয়, কারণ ও যদি কাজ বাজ না করে কিভাবে সব সংসার চলবে, ওর উপরেই তো সব কিছু, সবটাই তো মিলেমিশে করতে হয়। তো মায়ের রক্ত তো মনে করো ইয়ের থেকে দেয়, দেখো কেমন মুখ ফুলেছে। ওই যে মার যখন 4টে বাজে, আমি 3টের সময় রক্ত আনার পরে, রক্ত তো ফ্রিজ থেকে দেয়, মানু যখন রক্ত দিতাম পেটের ভিতরে রক্ত নিয়ে আসতাম, মানে পেটের ভিতরে বা জামার ভিতরে সোয়েটারের ভিতরে, শীতকালের কথা বলছি, তো রক্তটা গরম হয়, রক্তটা গরম না হলে দেয় না। তো 1 ঘন্টা পরে রক্তটা চালু করেছে, প্রায় 4:30 বেজে গেছে। মা বলছে দাদা সবাই ফোন করে বলছে পুচকি একা একা রয়েছে, ওকে তো সবাই মামাবাড়ি পুচকি ডাকে, তো পুচকি একা রয়েছে, তুই বাড়ি চলে যা। তো মা আবার কাজলকে বললো রক্ত তো মাত্র চালু করলো, তুমি ওকে একটু গেট অব্দি আগায় দিয়ে আসো। তো কাজল আবার আমাকে আগাতে আসলো, আমি বললাম তোর আসতে হবে না, আমি বলছি তুই চলে যা চলে যা। তো ও তাও শুনছে না, বলছে না তোমার, ও আমাকে টোটোতে তুলে দিয়ে তারপরে যাবে। তো আমি বললাম চিন্তা করিস না, দেখো মনটাও খারাপ লাগছে, কাজলকে ফেলে থুয়ে এসছি, মানে ও একা রয়েছে, আর ও রানাঘাটে হয়তো এরকম হসপিটালে মানে থেকে অভ্যস্ত নেই, কিন্তু আমার তো এগুলো তো অভ্যস্ত হয়ে গেছে, মাসের পর মাস বছরের পর বছর হসপিটালে থাকা, আমার তো কোনো মানে এগুলো ব্যাপার না।
তো মাকে বুঝিয়ে এসেছি যে মেয়ে এত বছর ধরে 14 বছর ধরে রক্ত নিয়েছে, এই খেলায় তো আমি খেলছি, তো টেনশন করো না, চিন্তা করো না, এছাড়া আর কি বুঝ দেবো। মা তো সমানে হাওয়াও করে কেঁদে যাচ্ছে, বললাম না সেগুলো তো আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, আমার মানে ক্যামেরা করার মতন পরিস্থিতিও ছিল না। তো আমি এসে টোটোতে রানাঘাটে হাই রোডে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে আছি, দেখি এখন বহরমপুর এক্সপ্রেস এসছিল। তো এখান থেকে উঠে জাগুলি নামতে হবে। আবার জানো কি করেছি আমি, ওই বাস তো পেয়ে গেছি, জাগুলি বাস দাঁড়ায়নি, জাগুলি কতটা ছেড়ে গিয়ে বাস দাঁড়িয়েছে। আমি বললাম জাগুলি নামবো, যাই হোক আবার ওখান থেকে 15 টাকা দিয়ে টোটো ভাড়া করে পরে জাগুলিতে এসছি। তো মানে এত তাড়াতাড়ি যে চলে আসবো আমি বুঝতে পারিনি, না হলে আমি আরেকটু সময় থাকবো, মানে ভেবেছিলাম থাকবো, কিন্তু যাই হোক এই যে আমি জাগুলি চলে এসেছি, বাসটা দেখি কি যে দাঁড়িয়ে আছে, নগরকুড়ার বাস। দৌড়ে দৌড়ে এসে আমি দেখো ছেড়ে দিয়েছে, তাও দৌড়ে দৌড়ে মানে হাত তুলেছি যে দাদা দাঁড়ান দাঁড়ান, আমি উঠবো। কারণ ওই যে মানু বাড়িতে রয়েছে, মানু আবার বললো মা রানী চলে গেছে, রানী বাজারে যাবে, রাত হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো। তো এর জন্যই আমি তাড়াতাড়ি করছি। সেই যে সকালবেলার থেকে 2 কাপ চা খেয়েছি ওইভাবেই। আর রানাঘাট হসপিটালে বনগাঁ না সেই তুলনায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বা সব কিছুই ভালো, কিন্তু রানাঘাটটা খুবই নোংরা। তো আমাদের নগরকুড়ায় এই মন্দিরটা না নতুন হয়েছে, যখন গেল বছর আমি চার্জার কিনতে এসেছিলাম মানে বিএমটির পরে, তখন দেখছিলাম প্লাস্টার হচ্ছিল, কিন্তু মন্দিরটা যে এত সুন্দর আমাদের নগরকুড়ায় কালী ঠাকুরের মানে মন্দির হয়েছে আমি মানে ভাবতেই পারিনি। তো একটুখানি ভিডিও করে নিয়ে এসেছি, মানু আর কি বাড়িতে এসে দেখবে। তো নগরকুড়ায় এসে সে কোথায় জানি নামিয়ে দিয়েছে আমাকে, আবার হেঁটে 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 যাচ্ছি এখান থেকে, এখনও মানে অটো বা টোটো ধরবো, যে কোনো একটা ধরবো, দেখি কি পাই তাড়াতাড়ি, যেটা তাড়াতাড়ি হবে সেটাই যাব। নগরকুড়ার থেকে অটো ধরিনি, অটোটা বললো অনেকটা লেট আছে, 7টার দিকে ছাড়বে, তো আমি প্রায় 6টা বেজে গেছে, আমি টোটো ধরে দেখো আবার হাঁসপুরে নামলাম, হাঁসপুরের থেকে আবার টোটো পাল্টাতে হয়, দেখেছো কতগুলো মানে গাড়ি পাল্টাতে হয়। তো এই যে বাড়ি চলে আসলাম। মানা এখনো বাইরের লাইট দিসনি, বাইরের লাইটটা দে। তো বন্ধুরা এই যে এখন বাজে 6:30, এই বাড়ি আসলাম, মানে মানে বিশাল হসপিটালে তো জানোই কেমন গন্ধ হয়, তো ভীষণই গন্ধ, মানে পুরো গা অবধি। বাইরে লাইট দিছো? হ্যাঁ। তো ভালো করে স্নান টান করি, তারপরে আসি। ঘরে কয়টা লাইট জ্বালাইছো? আর একটা জ্বালাও। আমি তাই তো বলি, এত অন্ধকার অন্ধকার লাগছে কেন? বাবা এই এখন মাস্ক ফেললাম, তো স্নান টান করে আবার আসছি। তো বন্ধুরা এসছি তো অনেকক্ষণ হয়ে গেছে, তো 7:30টার সময় হচ্ছে ব্লাড শেষ হয়েছে, বৌদি ভিডিও কল করলো, মাকে দেখলাম। তা হচ্ছে বাবাকে তো আমি যখন বিএমটি করতে যাই তার আগে বাবাকে এরকম 2টো রক্ত দিতে হয়েছিল, মারও 4 পয়েন্ট। মানুর বাপি ফোন করে বলছে যে এত বড় একটা মানুষের মানে 4 পয়েন্ট হিমোগ্লোবিন, মানে বুঝতেই পারছো মানুরও ফার্স্ট টাইম যখন থ্যালাসিমা ধরা পড়ে, যখন ফার্স্ট টাইম ওর যখন 5 মাস বয়স, তখন ওর 4 পয়েন্ট হয়ে গেছিলো, 4.5 ছিল। আর মাঝে মধ্যে হয়ে যেত 4 পয়েন্ট মাঝে মধ্যে, কিন্তু 6-7-এ রাখা ভালো, মানে ও তো থ্যালাসেমিয়া। এবার ওর বাপিও বলছে যে এত বড় একটা মানুষ, মা তোমাদের তো ভিডিওতে দেখাতে পারিনি। তো আমি এসে আমার মানু হচ্ছে লক্ষ্মী মেয়ে, মানুর কাছে সবটাই বলছি। মানুর কাছে রানী ছিল, তো রানী 7:30টার সময় চলে এসেছিলো। রানীর মা দেখো বলে না আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো না, আমাদের ওরা মানে আমাদের মানে কি বলবো, যেমন যাই হোক ওরাও মানে রানীর মা কতবার যে ফোন করেছে আমি বলে বোঝাতে পারবো না। তো আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, তো কেউ জানে না। তারপরে বাড়ি এসে মানু, আমি পয়সা দিয়ে গেছিলাম, মাংস এনে মাংস আর ভাত করেছে রানী, আর হচ্ছে মানুই করেছে।
তো সকালবেলা ওরা রুটি চা তারপরে আলুর তরকারি সব করে খেয়েছে। আমি বলেছি আমি তো সব মানে গুছিয়ে থুয়ে গেছি যে তোরা শুধু করে খাবি। আমি তো মিনিটে মিনিটে ফোন করেছি, দেখো কাজল রয়েছে এখন মায়ের কাছে রাত্রিবেলা। আমারও তো বাবার যখন আমি বিএমটি করতে যাব তখন আমি বনগাঁতে ভর্তি ছিলাম, সেই সময় রক্ত পাওয়া যাচ্ছিল না, 2 বছরের আগের কথা। আমি সারা কলকাতায় কোথাও রক্ত পাইনি, লাস্টে বনগাঁতে হোল ব্লাড দিলাম। এই রানাঘাটে এইবার গিয়ে দেখছি আরবিসি হয়ে গেছে, মানে প্যাক্সেল ব্লাড হয়ে গেছে। তো রানাঘাটে লকডাউনে মানুকে হোল ব্লাড দিয়েছি। মানুর এত আয়রন কেন, মানুর হোল ব্লাড। আজকে আমার মা কিন্তু আরবিসি ব্লাড পেয়েছে। ব্লাডটা তো আমাদের ইউটিউবে দেখানো যায় না, তো তোমাদের দেখাতে পারিনি। তো রানাঘাটেও দেখলাম আরবিসি। লকডাউন তো 6 বছর হয়ে গেছে, তো অনেকটাই 6 বছরে অনেকটাই উন্নতি হয়েছে। বনগাঁতেও হয়েছে, রানাঘাটেও হয়েছে। রানাঘাটে মা যেখানে ভর্তি সেখানে এই নতুন বিল্ডিংটা হয়েছে। আর প্রথমে যখন কাজল নিয়ে যাচ্ছিল ওখানে মানে কি বলবো, পেশেন্ট এরকমভাবে মরে রয়েছে। আমি পাশে গিয়ে বলছি সেই সব দিনের কথাগুলো তোমাদের। আমি যদি সেই সময় চ্যানেল খুলতাম তাহলে আমার মানে কষ্টের দুঃখের চ্যানেলগুলো, মানে আমি যে দিন পার করেছি লকডাউনে, একটা নাইটি 5 বার 7 বার সেলাই করে পড়েছি, কিন্তু বদ্দা ছিল না খেয়ে দিনের পর দিন, মানে কান্না করেছি বাবার বাড়ি থাকলে যেটা হয়। কিন্তু রাত্রিবেলা বদ্দা এসে বলতো, বোন তুই খেয়েছিস? মানে এখনো কথাগুলো মানে ভাবলে না মনে পড়ে। মানে সবাই খেয়ে নিত বা সবাই লুকিয়ে লুকিয়ে সবার বাচ্চাকে খাবার দিত, কিন্তু আমার বদ্দা জানো তো এসে বলতো, বোনের কষ্ট বুঝতো যে বোন মানে ঠেকাই পরে আমাদের বাড়িতে রয়েছে, বোনের সাথে সবাই খারাপ ব্যবহার করে। তো ও কিন্তু বোন না খেলে ও রাত্রিবেলা খেত না। আমার বড়দা এরকমই একটা ছেলে, প্রত্যেক দিন আজীবনকাল, শুধু একদিন 2 দিন না, এসে জিজ্ঞেস করবে মা খেয়েছে নাকি, বাবা খেয়েছে নাকি। যদি আমি যখন লকডাউনে ছিলাম, আমি তো এখন তো প্রায় 3 বছর হয়ে গেছে বাবার বাড়িতেই যাই না, বোন খেয়েছে নাকি। আমার বড়দা এমন একটা ছেলে। আজকে জানো তাই আমার মা 4 পয়েন্ট হিমোগ্লোবিন হয়ে গেছে, শুধুমাত্র আমার কারণে। আজকে মায়ের এত তাড়াতাড়ি ডাক্তার দেখানো, আমার কারণে, আমার হুমকিতে মাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করা। মায়ের 2022 সালে অপারেশন হয়েছে, সেটাও আমার যদি কোনো দিন আসে সুযোগ বলবো। শুধু আমি মা বাবার থেকে নিই না, আমি মা বাবা শ্বশুর মেয়ে সবার প্রতি আমি কর্তব্য করি। তো আজকে মার কাছে থাকতে পারিনি। আমি ভেবেছিলাম আমি ডোনেট করব, দাদা বলছে তোর হিমোগ্লোবিন 8 পয়েন্ট, মেয়েদের বিশেষ করে আমরা থ্যালাসিমা কেরিয়ার, আমি অন্তত থ্যালাসিমা কেরিয়ারদের ব্লাড দান করতে নেই। আমি মেয়ের জন্য 14 বছর দান করেছি, তো আমার 8 পয়েন্ট হিমোগ্লোবিন। দাদা বলছে তুই 10 দিন পরেই ভেলুরে যাবি, তুই রক্ত দিস না। তো মার জানো না পুরো, তোমাদের আমি মানে ভিডিওতে দেখাতে পারিনি, পুরো একদম তলপেট তারপরে বুক টুক পুরো জল জমে গেছে। আমার মায়ের 2022-এ অপারেশন হয়েছিল ভেলুরে, তখনই বলেছিল কিডনি খারাপ। তো তারপরে আমার মা এখনও পর্যন্ত চেক আপ করতে যায়নি। আমিও বিএমটি 2020 থেকে বিএমটি করব বলে, তোমরা তো দেখছো আমি কিভাবে মেতে রয়েছি বিএমটির জন্যে। মায়ের আর চেক আপ করানো হয়নি। 2022-এ এপ্রিলের কত তারিখে মানুর হলো 2022-এ স্প্লিং অপারেশন, 19 জানুয়ারি। আর মায়ের হলো অপারেশন 2022-এ এপ্রিলে হয়েছে, এপ্রিলে ফার্স্টের দিকে, যাই হোক এপ্রিল মাসে হয়েছে। মানুর চেক আপ করতে গিয়েই মার অপারেশন হলো। তো হচ্ছে মার তারপরে আর চেক আপ করা হয়নি। এখন মার সব রিপোর্ট, মানে মার এখন ইমার্জেন্সি ভেলুরে ডাক্তার দেখানোর দরকার। মার ঘাড়ে পিঠে পাতে, মানে মানে পাতে বলছে পাত বসানো, মা যায়। তো মার আর চেক আপ হয়নি, কিন্তু মার ইমার্জেন্সি ভেলুরে ডাক্তার দেখানোর দরকার। কি করে এখন ওরা, কি ডিসিশন নেয়। আর মানু বলছি, ধুর, আমার তো মানুর জন্য বাড়িতে চলে আসতে হবে। আমাদের কাজল রয়েছে মার কাছে, রাত্রিবেলা আসার পরেও 3-4 বার ফোন করলাম। তোমরা সব প্রে করো যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন সবটাই তো জেনে গেছি বা রিপোর্টও জানি সবটাই। কি বলবো আর, দেখা যাক, ঠাকুর করে রাতটা ভালো ভালো কাটুক। কালকে আমার যেতে হয় কিনা, আমি বলেছি আমি ভোরবেলা বেরিয়ে যাব 5টার সময়, আমি 8টার মধ্যে হসপিটালে পৌঁছে যাব। ওরও তো একটা ছোট্ট মেয়ে বাবার কাছে রয়েছে, আমার বাবা রান্নাবান্নাও করতে পারে না, ওই কাকাই চাটা করে দেয়। আর আমার মাসির মেয়ের তো আমাদের বাড়ির কাছে বিয়ে হয়েছে, দিদি বাবাকে ভাত দিয়ে গেছে মাসির মেয়ে। আবার আমাদের পুচুকে নিয়েও খাইয়েছে। পুচু বললো আমি কুটি পিসির কাছে খেয়েছি। আমি হচ্ছে এখন বড় পিসির কাছে থাকো, ও হচ্ছে বড় পিসি, আমি হচ্ছে ছোট পিসি। তো আমি বললাম পিসির কাছে থাকো বাবা, মা তো যেতে পারবে না। আর দাদার মিটিংয়ে সারাদিন রানাঘাটে, দাদাও রানাঘাটে ছিল। দাদা বলছে কিছু হলেই আমাকে ফোন করবি, আমি চলে যাব। দাদা রানাঘাটেই মিটিংয়ে ছিল। তো ওখান থেকে অনেক লোকজন এসেছিলো, দাদার মানে ওর পার্টির লোকজন এসেছিলো। তো কোনো ব্যাপার ছিল না।
এখন রাতটা ভালো ভালো কাটুক প্রভুর কাছে, দেখি কালকে ভোরে যেতে পারি নাকি, কি হয় না হয়। তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার করলাম না, তোমরা আশীর্বাদ করো। পুরো মার পাগুলো ফুলে এরকম মানে ফুলে গেছে, এরকম ফুলে ঢ্যাপা ঢ্যাপা হয়ে গেছে, মুখ ফুলে মা আর কি ক্যামেরার সামনে আসতে চায়নি। মা খুবই কান্নাকাটি করছিল, দেখো মেয়ের কাছেই তো কান্নাকাটি করে, তবু মানিয়ে বুঝিয়ে দিয়ে এসছি। সেই সব ভিডিও তোমাদের সাথে করিনি, সেই সব ভিডিও দৃশ্য দেখার মতো ছিল না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমারও তো অসুস্থ মেয়ে ঘরে, বলো আমি আর কি করতে পারি এর থেকে বেশি। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলো তো, আমার মনে হয় আমি তো থ্যালাসেমিয়া কেরিয়ার, আমার মা বাবারও আস্তে আস্তে, আমারও ডাক্তার বলেছে বয়সকালে আমারও এরকম হতে পারে, কিন্তু আমাকে বলেছিল আজ থেকে 5 বছর আগেই ভালো ডাক্তার দেখাতে, গাইনোলজি, কিন্তু দেখায়নি। আর দেখানো কি দেখাবো বলো, মেয়ের বিএমটি করতে গিয়ে জানে বিএমটি হচ্ছে আর বড়লোকদের রোগ, হ্যাঁ, আমাদের মতন গরিবদের। তো মেয়ের ট্রিটমেন্টের জন্য আমিও আজ পর্যন্ত কোনোদিনই ডাক্তার দেখাইনি গাইনোলজি, 5 বছর হয়ে গেল। আমার 6 বছর আগে একটা ভীষণ জ্বর হয়েছিল, তখনই বলেছিল দেখাতে, কিন্তু পারিনি। দেখা যাক 2-4 বছর পরে বিক্রম স্যারকে দেখাবো বা গাইনোলজি ডাক্তার দেখাবো বলেছিল দেখাতে, কিন্তু আর হয়নি। তো পরে সেই সব আলোচনা হবে।